দর্শকদের ভালোবাসাটা একটা অদ্ভুত ভালো জিনিস, মানে যেখানে আসলে কোনো লেনদেন নাই এবং আপনি চাইলেও কাউকে কনভিন্স করে আপনাকে ভালো লাগাতে পারবেন না, এটা কোনোদিন সম্ভব না। তো তাদের যে ভালোবাসাটা সেটা একেবারে প্রাকৃতিক। প্রেম না বন্ধুত্ব? দুটোই। তুমি তো মজার মানুষ রে ভাই, তুমি তো প্রেমও যাও বন্ধুত্ব যাও, প্রেম করে বন্ধুত্ব করে। শুধু বন্ধুত্ব হলেই হবে না, প্রেমও লাগবে আবার বন্ধুত্বও লাগবে। তোমার প্রথম নাটক কি তখনও জানতে বাকি? হ্যাঁ, জানো কেমনে যখন শুরু হলো আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলি যে হয়তো তার আগে আমি প্রিপেয়ারও ছিলাম না চলচ্চিত্রের জন্য, কারণ অনেক লার্জ স্কেল এবং এখানে একজন পারফর্মারকেও অনেক রেডি হয়ে আসতে হয়। এবং আমি যেহেতু কমার্শিয়াল ছবি খুব পছন্দ করি, গান নাচ ফাইটিং সব, না আমরা যেটা বলি নাচে গানে ভরপুর, নাচে গানে ভরপুর একদম, তো ওটা শিখেই আসতে হবে আপনাকে। কোন নায়িকার সাথে কাজ করতে চাও? একজন নায়িকাকে বেছে নিতে চাও বারবার, কোন নায়িকার সাথে কাজ করতে চাও? যদি একজন নায়িকার নাম বলা হয় যার সাথে তুমি বারবার কাজ করতে চাও? একজনের সাথে আমার কাজ করার খুব শখ। একজন অভিনেতার জনপ্রিয়তার ক্ষেত্রে তার কি গুণ থাকা প্রয়োজন তোর মনে হয়? এই প্রশ্ন আমি জায়েদ খানকে করতে চাই। না 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 আমি তো আজকে হোস্ট। Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। Friday night with Zayed Khan, New York আসসালামু আলাইকুম ঠিকানা। সবাইকে। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জায়েদ খান। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। আজকে যিনি আমাদের অতিথি, তিনি গত 2 দশক ধরে টেলিভিশন, মঞ্চ, বিজ্ঞাপন, নাটক এবং সর্বশেষ চলচ্চিত্রে তার একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। দর্শকের ভালোবাসা, নিজস্ব কর্মপদ্ধতি বা নিজস্ব চেষ্টায় আজকে তিনি একটি স্বতন্ত্র অবস্থানে অবস্থান করছেন। আমরা আজকে শুনব তার শুরুর সংগ্রাম, সাফল্যের গল্প, জীবন দর্শন, ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত কথা। তাহলে চলুন আজকে স্বাগত জানাই বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং আমাদের প্রিয়, সবার প্রিয় এবং আমার প্রিয় ভীষণ, আব্দুল নূর সজল। আসছেন আব্দুল নূর সজল। স্বাগতম ঠিকানা তারার মেলায়, Friday night with Zayed Khan, New York ঠিকানা, সেম টু ব্রাদার। রেডি আছি আমরা সবাই দেখো না। Friday night with ভাই Zayed Khan, স্বাগত জানাচ্ছি ঠিকানায়। তুমি আসছো ভাই। আজকে আমরা তুমি করে কথা বলবো, যেহেতু আমরা ভাই বন্ধু, আমাদের শুরুটাও কাছাকাছি সময়, একই সময়। আর ধরো আজকে আমাদের কোনো গেস্ট নাই, হোস্ট নাই, আজকে আমরা বন্ধু, আজকে আমরা ভাই। আর আমরা তো বরিশাল্লা, সবাই জানে। আর যেহেতু বরিশাল্লা মানুষ আমরা, তো আমরা মজা করে আজকে আমরা জীবনের কিছু জিনিস শেয়ার করবো, বিকজ তোমার সাথে আমার কখনো এভাবে কোনো স্টেজ বা এভাবে কোনো অনুষ্ঠান শেয়ার করা হয়নি। না, লং ব্যাক স্টেজে পারফর্ম করা হয়েছিল, যে তুমি আগে পারফর্ম করে গেছো, পরে। হ্যাঁ ওইটা হয়েছে, বাট আমাদের যে একটা দুজনে কথা বলা, সামনে বলা, সেটা আবার নিউ ইয়র্কে। তো সেটা আজকে আমরা জানতে চাই এবং জানাতে চাই মানুষকে। আজকে আমরা জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা। ভাইয়া আগে তুমি বলো, ভাইয়া তোমার শুরুটা জানতে চাই, তোমার শুরুটা কেমন ছিল? মিডিয়া শুরু হ্যাঁ অনেক আগে, একদম যখন স্কুল কলেজের টাইম থেকে। তো তখন একটা শোয়ের হোস্টিং করা দিয়ে মিডিয়াতে আসলে শুরু। I'm Lisel Cobrador. আর আমি মাম্পি ঘোষ। আমরা দুজনেই ইমিগ্রেন্ট। ইমিগ্রেশনের ঝামেলা আমরা ভালোভাবেই বুঝি। Cobrador and Associates assisted hundreds of nationals and extraordinary talents to live their American dream lives. 5-star Google ratings prove our success. আপনার ইমিগ্রেশনের পথ সহজ এবং দ্রুত করতে কল করুন 9173415746। Visit us www.cobradorlaw.com. তুমি উপস্থাপনা দিয়ে তোমার কেরিয়ার শুরু, সেই উপস্থাপনার সেই সময়ের সজল আর আজকের সজলের মধ্যে তুমি কি পার্থক্যটা কি খুঁজে পাও? প্রচুর পার্থক্য, মানে তখন ছোট ছিলাম, অনেক কিছু বুঝতাম না, না বুঝে অনেক কিছুই বলতাম, সাহসীও ছিলাম। এখন যেমন মনে হয় যে যেমন ওই শোটার কিছু ক্লিপ এখনও দেখা যায় কখনো কখনো। তো সেটা হয়তো সেই বয়সের সৌন্দর্য, যে খুব বিন্দাস কথা বলা যায়, কিংবা কোনো কিছু নিয়ে খুব চিন্তা না করে কথা বলা, সেটাও ছিল। এখন যেমন মনে হয় যে একটা কথা বলতে গেলেও ভাবতে হয় যে ঠিকঠাক বলছি তো, কিংবা কতটুকু বলছি, এতটুকু পরে আরেকটা লাইন বলবার সময় চিন্তা মাথায় আসে যে একদম অ্যাপ্রোপ্রিয়েট কথাটা বলছি কিনা।
ভার্জিন তাকদুম তাকদুম সেই সময়ের যে তোমার শুরুটা বা তোমার গল্পটা, তো আর সেই সময়ের অভিজ্ঞতা, আর তুমি তো শুরুই শেষই করে দিলে এটা অভিজ্ঞতা, আর আজকে সেখান থেকে মনে হয় যেখান থেকে তোমার আজকের অভিজ্ঞতা, সেখান থেকে তুমি শিখেছো, সেই অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে আজকে এসে? তখন যেটা তুমি যেটা শুরু করলাম মানে উপস্থাপনা দিয়ে ভার্জিন তাকদুমের যে অভিজ্ঞতা, সেখানে এসে তোমার এটা কাজে লাগে? এটা তো একেবারে সত্যি, কোনো শেখাই তো আসলে ফেলা যায় না। এবং আমরা আসলে জীবনে যে যাই করি সেটা সঠিক হোক ভুল হোক, কিংবা জীবনে তো আসলে অনেক রকমের সিচুয়েশনসের ভিতর দিয়ে যেতে হয়। আমার কাছে বরাবরই মনে হয় যে প্রত্যেকটা জার্নি আসলে শেখায় মানুষকে। আর আমার যেহেতু কোনো মিডিয়ার ব্যাকগ্রাউন্ড ছিল না, তো ওখানে যখন এখানে কাজটা শুরু করি, এবং আমার এটাও মনে আছেন যে ওটা আসলে ডিরেক্টর ছিলেন জুবায়ের বাবু ভাই, এবং উনি একদম খুব স্ট্রিক্টলি বলতেন যে কতটুকু বলতে পারবো কতটুকু বলতে পারবো না। পুরো একটা ইংলিশ সেন্টেন্স বলা যাবে না, ইংলিশ শব্দ তো কিছু এমনি থেকে আমাদের বাংলার মধ্যে ঢোকা আছেই, তো সেটাও কতটুকু বলবো। তো সেই জার্নি যেমন তখন থেকে শুরু, কথাটা কতটা পরিষ্কার করে বলতে হবে, উচ্চারণটা পরিষ্কার কিনা, সবই শেখা। তোমার কি জন্ম কি বরিশালে দিয়েছে, পটুয়াখালী ছিল না ঢাকায়? পটুয়াখালী। তা আমাদের জন্ম পটুয়াখালী না, মানে না তোমার জন্মস্থান পটুয়াখালী, বাট তোমার জন্ম কোথায়? ঢাকায় না? জন্ম ঢাকা। বেড়ে ওঠাতে ঢাকায় মনে হয় না? ঢাকাই একদম। তুমি দেখো আমার কিন্তু এই সমস্যাটা ছিল, বিকজ আমি জন্ম আমার পিরোজপুরে, আমার বরিশালের ল্যাঙ্গুয়েজ, তুমি তার বরিশালের ল্যাঙ্গুয়েজটা পাওনি যেহেতু তুমি ঢাকায় বড় হয়েছে, স্কুল ছিল। আমার কিন্তু প্রথম বরিশালের ল্যাঙ্গুয়েজটা প্রচুর কাজ করেছে প্রবলেম, আর বরিশালেদের খুব প্রবলেম কিন্তু ল্যাঙ্গুয়েজে, মানে আমার কিন্তু ভালো লাগে, মানে বিং বরিশালা বিং পটুয়াখালী আমি ট্রুলি এনজয় করি। আমার আব্বা উনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আচ্ছা ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু ওনার যে কিছু শব্দ, যেমন উনি এখনও প্রথম বলেন না, প্রথম বলেন, মানে এটা ভালো লাগে ওনার কাছে। ওটা আমার ভালো লাগে, এবং আমরা কখনোই আব্বাকে কারেক্টও করি নাই যে আব্বা ইটস নট দ্য রাইট প্রোনাউন্সিয়েশন কিংবা এটা ঠিক নাই, বরং ওটাই আলাদা সুন্দর। তুমি কি বরিশালের নাটক করছো? সাব্বির ভাইটা বিবিরা দেখছি করছো, তুমি বরিশাল নাটক করছো না বরিশাল ভাষায়? আমি করেছি, কিন্তু আমি আসলে ভাষাটা আরও ভালো করে, কারণ বরিশালের কিন্তু অঞ্চল ভেদে ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু আলাদা আলাদা, পটুয়াখালী কিন্তু একটু আলাদা, বরগুনা আলাদা, পিরোজপুর আলাদা, জালাঘাটি আলাদা, ভোলা আলাদা, ভোলা কিন্তু অনেক শুদ্ধ। হ্যাঁ, এবং যেভাবে করে নাটকে আসলে পোর্ট্রেট হয়, ঠিক বরিশালের ল্যাঙ্গুয়েজটা ঠিক ওরকমও না, ওটা অনেক সুইট, অনেক কিউট একটা বিষয়। তো আমার বরাবর মনে হয় মতো যে আমি করলে যেন ঠিক ওরকমই কোনো একটা কাজ পাই, এবং যে কাজটা যেন আসলে মানে হয় না যে বরিশালকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে। একটা করেছিলাম ওটা তানিম রহমান অংশুর লাভুস লুঙ্গি, ওটা বরিশালের ভাষায় ছিল, এবং ওটা আমি খুব এনজয় করছিলাম। তোমার কি অভিনয় মানে অভিনেতা হওয়ার কি কোনো আগে থেকে কোনো গল্প ছিল, মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে তুমি অভিনেতা হয়ে গেল? না, কোনো প্ল্যান ছিল না। আমার মানে এটা একটু আলাদা ছিল, যেমন আব্বা খুব স্টুডিয়াস ছিলেন, তো আব্বা আসলে যেমন এটা তোমার ক্ষেত্রেও তাই, এটা আমার মনে হয় আমি একদম বলতে পারি যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া একজন মানুষ, এবং আমাদের পরিবারগুলোর আসলে বিষয়গুলো কি যে আসলে চাকরি বাকরি করে একটা পর্যন্ত যাইতে হবে এবং পড়াশোনা প্রপারলি শেষ করতে হবে, তার আগে কিন্তু আসলে সেই ছেলে কিংবা সেই মেয়ের খুব একটা ভ্যালু নাই, পরিবার তো নাই। তো আব্বার যেমন যেটা ছিল যে আপা ভাইয়া তাদেরকে আসলে যেভাবে প্ল্যান ছিল যে কেউ ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, তো আমার জন্য প্ল্যান ছিল যে আমি যেন আইবিএতে পড়ি, তো ওটাই ফোকাস পয়েন্ট ছিল। তো আমি আসলে ছোটোবেলা থেকে যে বড়দের যেই ড্রিমগুলো আছে সেগুলোকে কীভাবে করে আসলে এক্সিকিউট করে সামনে আসবো সেটাই করে যাচ্ছিলাম। এই ঘটনাটা আসলে অকস্মাৎ, এবং এটাই যে আসলে মুভ করে আরেকদিকে নিবে সেটাও আমি বুঝি না। কিন্তু ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে না, যেমন ধরো আমি যখন পিরোজপুরে বেড়ে ওঠা, আমি ধরো ওয়াসিম বের ছবি দেখে তলোয়ার বানায়, বা ওই সময় একটা নায়ক ভাবা, মানে আমি সিনেমা দেখতাম লুকায় ঈদের সময়। মানে তোমার কি এটা এরকম কাজ করেনি কখনো যে ঢাকায় যে তুমি বড় হয়েছো, না আমি সিনেমা পর্দায় থাকতে চাই, আমাকে মানে এরকম টার্গেট ছিল কিনা তোমাকে অভিনেতা হবা বা সিনেমা না, মানে যে কোনো অভিনেতা হবে এরকম কোনো প্ল্যান ছিল কিনা? ভালো লাগাটা ছিল সালমান শাহর জন্য ভীষণ। আচ্ছা। এবং আমার এটাও মনে আছে যে ওনার প্রথম ছবিটা আমরা আসলে সবাই হল, মানে আমরা কাজিন পরিবারের সবাই যে হল মোটামুটি লক করে গিয়ে আমরা ছবি দেখি, মানে এই লেভেলের এক্সাইটমেন্ট। আচ্ছা। এবং তখন মৌসুমী আপার তো মানে হিউজ ক্রেজ, সবাই ভীষণ পছন্দ করে, ওই ভালো লাগার জায়গা ছিল। কিন্তু এমন না যে আসলে আমিও পর্দার সামনের একজন মানুষ হতে পারি, সেই বিষয়টা একদম ছিল মাথায় ছিল না। এবং এটা মূলত এটা তো অনেক অন্য জগতের বিষয়, এটা অনেক ড্রিমি একটা জায়গা, এটা একটা লালা ল্যান্ড, এখানে চাইলেও তো সবাই সম্ভব না।
আর তখন তো সিনেমাটা তো হাতের কাছে আসেনি, তখন তো সিনেমা মানে স্বপ্নের মানুষ। স্বপ্নের মানুষ একদম। তখন আমাদের ফেসবুক নাই, ইউটিউব নাই, এই রিল নাই মানুষের কিচ্ছু নাই। এখন তো নায়ক নায়িকা ধরো নিজেরা রিল বানায়, নিজেরাই নায়ক নায়িকা। এবং তখন একটা পত্রিকায় কারো ছবি বা তার সম্পর্কে লেখা, সেটাও তো বিশাল বড় বিশাল ব্যাপার। এবং সবাই ওই পত্রিকার পাতা কেটে কেটে পর্যন্ত সংরক্ষণ করতো যে আচ্ছা ওনার একটা লেখা, উনি কেমন, উনি কিভাবে কথা বলেন। রাইট। তোমার প্রথম নাটক কি তখনও জানতে বাকি? হ্যাঁ এটা জানো কেমনে? যাই হোক, তোমাকে নিয়ে তো গবেষণা করতে হয়েছে, তোমার সাথে সাথে বলবো। তো সেই প্রথম নাটকের তোমার অভিজ্ঞতা বলো না, ক্যামেরার সামনে তোমার অভিজ্ঞতা কি ছিল? খুব অদ্ভুত। আমার এটা মনে আছে, মানে যেহেতু ডিরেক্টর কে ছিলেন? তন্ময় তানসী। আচ্ছা এবং আমি আসলে নাটকের জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না। আমি যখন চলে আসি, আচ্ছা। আসার পরে আমার মনে হলো যে আচ্ছা বিজ্ঞাপন করছি, এবং তখন ওই যে যেমন কিউটের বিজ্ঞাপন অলরেডি রিলিজ, তখন তোমার বিটল বিস্কিটও আসছে। বেজে আসছিল। এবং ওই বছর খুব ভালো ভালো বিজ্ঞাপন এবং পপুলার বিজ্ঞাপন। তখন প্ল্যানিং এরকম ছিল যে আচ্ছা আমি বিজ্ঞাপনই করব, যেমন নোবেল ভাইকে খুব ভালো লাগতো, বিজ্ঞাপন করব, কিংবা হোস্টিং যদি ভালো আবার আরেকটা হয় সেটা করলাম, এরকমই। আর হয়তো আমি এমএনসি কিংবা এগুলো জায়গাতে জব করব। কিন্তু তন্ময় ছিল ফ্রেন্ড, এবং আমার মিডিয়ায় আসার পেছনে ওরও একটা অবদান আছে একটা। ওর একটা মিউজিক ভিডিও, এবং সেটা আমার তখন মনে হয় চিকেন পক্স হাফ ডান করার পরেও সে যেভাবে করে কম্প্রোমাইজ করে বাসায় এসে শ্যুট শেষ করছে, তো আমার মধ্যে একটা কৃতজ্ঞতা তৈরি হয়ে যায় যে আচ্ছা ওর জন্য যে কোনোভাবে হোক দাঁড়াতে হবে। এবং হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর, একটা ভালো মিউজিশিয়ানও সে, ভাইকিংস ব্যান্ডের ভোকাল সে। হ্যাঁ আমি তো চিনতাম তারা। হ্যাঁ তো তারপরেও যখন তখনও জানতে বাকির প্ল্যান করলো, তো আমি শুরুতে বললাম যে আমাকে নিও না, আমাকে নিলে একদম গার্বেজ হবে, আমি কিচ্ছু পারি না। তখন বলে আচ্ছা যদি ভালো না হয় তাহলে আমরা কেউ কোথাও যাবে না, আমরা নিজেরা দেখলাম। রিহার্সেল করলাম, নাটকের রিহার্সাল তখন। হ্যাঁ 4 দিন 5 দিন মহড়া, সবাই বসে একটা রুমের ভিতরে সবাই সংলাপ বলা, এবং এখনও ওরকম ভারী সংলাপ কম হয়, এত ভারী ভারী সংলাপ সেখানে। আর তখন তো একটা প্র্যাকটিস ছিল যে কোনো ফাম্বল করা যাবে না, কিংবা ও ক্যা করে সংলাপ বলা যাবে না, যেটা বলতে হবে খুব পরিষ্কার বলতে হবে। তো হয় না, সবই তখন টাফ, মানে কিছুই তো জানি না। তারপরে শুটিংয়ে গেলাম, শুটিং হচ্ছে, এবং আমার মনে আছে আমরা মনে হয় টোটাল 11 কিংবা 12 দিন শ্যুট করেছিলাম এটা। এবং একটা দিন এমনও হয়েছে যে স্ক্রিপ্টটা আসলে পড়ার পরে স্ক্রিপ্টটা খুব মাথায় নেয়, মানে ওই সিনটা করার সময় তো আসলে স্ক্রিপ্টটা একদম মুখস্থ আত্মস্থ থাকতে হয়, সেটা নাই। এবং 1 টেক 2 টেক 3 টেক 4 টেকের সময় তন্ময় বলে বসলাম আজকে আর হবে না, ব্যাক আপ, সবাই পড়ে আসবা, সবাই রেডি হয়ে আসবা, তারপরে শুট। অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে। তোমার নাটক কতগুলো নাটক হলো সজল ভাই তোমার? আইডিয়া নেই অনেক। তোমার কোন নাটকটা তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে তোমার মনে হয় তোমার নিজের কাছে? 1টা 2টা আসলে বলতে পারবো না, মানে একই সঙ্গে না আমি শুরুর দিকের কথাগুলো বলছি, যে নাটকটা করার পর হয় না, যেমন তুমি এই নাটকটা তোমার জীবনকে অনেক, তোমার নিজেকে মনে হয়েছে যে বাইরে গেলে এই নাটকটা আমাকে অনেকখানি পট পরিবর্তন করে দিয়েছে আমার ক্যারিয়ারকে। যেমন থাকে না মানুষের জীবনে তোমার বা কোনো ক্যারেক্টার, বা তোমার কোন না হোক, বা তোমার কোন ক্যারেক্টারটা করতে নাটকের অভিনয়টা করতে তোমার কাছে খুব স্বাচ্ছন্দ্য বা ভালো লেগেছে, যে এই গল্পের ক্যারেক্টারটা আমার কাছে ভালো লেগেছে অনেক? এরকম প্রচুর প্রচুর। হ্যাঁ এবং আরেকটা বিষয় কি ছিল যে ওই সময়টাতে অনেক ভালো ভালো মেকার, এবং আমার কাছে এখনও একটা জিনিস মনে হয় যে যারা আসলে খুব ভালো মেকার, যখন তারা গল্পটা খুব ভালো বলেন, সেখানে আসলে যারাই বিভিন্ন চরিত্রে আসেন এবং চরিত্রটা যদি একটু ঠিকঠাক করে করেন, তখনই কিন্তু আসলে দর্শকদের একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। এবং আমি ঠিক যখন যে সময়টাতে নাটক করছি, তখন কিন্তু আসলে 1টা 2টো নাটক করলেও দর্শকদের কাছে পৌঁছানোটা ডিফিকাল্ট ছিল, কারণ তখন অলরেডি চ্যানেল সংখ্যা বেড়ে গেছে, এবং ঈদে তখন 3 দিন ব্যাপী, এবং এটা আমার মনে আছে যে ঈদের 3 দিন ব্যাপী যে নাটকের বিষয়টা, সেটার প্রথম কাজটা মনে হয় আমি করেছিলাম। বাহ। এবং সেটার ডিরেকশন ছিল আশরাফুল আলম রিপন, এবং সেটা মনে হয় নচিকেতা ওনার একটা গানের উপর বেস করে, নীলাঞ্জলা ছিল এখানে, তিন্নি তিশা আমরা সবাই কাজ করেছিলাম। তো ওটা এবং এরকমই আরও অনেকগুলো কাজ একসঙ্গে হয়তো একটা নাটকের আলাদা জায়গা তৈরি করে। একজন অভিনেতার জনপ্রিয়তা ধরে রাখা কঠিন না জনপ্রিয় হওয়া কঠিন, তোমার কাছে কোনটা মনে হয়? দুটাই। পরিপূরক দুটাই। হয় না যে এটাও একেবারে সত্যি যে আসলে দর্শক কাকে পছন্দ করেন এটা বোঝা খুব ডিফিকাল্ট। খুব ভালো অভিনয় করেও কিন্তু দর্শকদের হৃদয়ে পাওয়া যায় না অনেক সময়। আবার দেখা যায় যে তার হয়তো একটা হাঁটা, তার একটা কথা, কিংবা তার একটা চাহনি দর্শকদের এত ভালো লেগে গেছে, তো সেটাই হয়তো
কিন্তু এটা আবার ধরে রাখাও কিন্তু কঠিন। অবশ্যই, স্বাধীনতা যেমন অর্জন করার চেয়ে ধরে রাখা কঠিন। বরং সেকেন্ডটা আমি বলবো যে মনে হয় একটু বেশি ডিফিকাল্ট, কারণ তখন দায়িত্ব বেড়ে যায়। বর্তমান সময়ে যেগুলো গল্প নির্মাণ, এগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখো তোমাদের সময় আর এখনকার যে গল্পের নির্মাণ? প্রচুর, এবং আমি কিছু জায়গায় বিরক্ত হই। হয় না যে যেমন প্রত্যেকটা বিষয়েরই তো আসলে একরকমের একটা পদ্ধতি আছে, সেটা পর্দার সামনে আসারও পদ্ধতি, কিংবা এটার নির্মাণ পদ্ধতি, কিংবা যেভাবে করে আসলে সবাই মিলেই তো আসলে একটা প্রোডাকশন সুন্দরভাবে সবার সামনে আসে, সেটা ছবি হোক, নাটক হোক, সব জায়গায় কিন্তু একই আসলে। যখন সবাই খুব খেটে পরিশ্রম করে এবং খুব বুদ্ধিদীপ্তভাবে আসলে একটা প্রোডাকশনকে সামনে আনে, সেটা কিন্তু আসলে দর্শকদের মনে থেকে যায় বহুদিন। আবার কিছু কাজ এমনও থাকে যেটা আসলে হয়তো দর্শকদের ভালো লাগার জায়গায় আসে, কিন্তু তার মধ্যে এমন কিছু সংলাপ কিংবা এমন কিছুভাবে তৈরি করা হচ্ছে, সেটা হয়তো একটা সার্টেন এইজের মানুষদের কাছে খুব পছন্দের হচ্ছে, কিন্তু সেটা সর্বজন বিদিত হচ্ছে না। বর্তমানে ভাই ওটিটি আসে, তুমি ওটিটিতে কাজ করছো বোধ হয় না? তুমি তো সব কেউ বাদ নেই আর কি, দেখো আমাদের জীবন ওটিটিতে কাজ করা হয় না। এই ওটিটি আসার পরে ভাই তোমার কি মনে হয় যে দর্শকের রুচি বা অভিনয়ের ভাষায় কি পরিবর্তন আসছে? এখানেও ম্যাসিভ পরিবর্তন, এবং আমি বরং এই জায়গাটাকে অ্যাপ্রিসিয়েট করি বেশি, কারণ আমরা নিজেরাই যেমন বলি যে আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, আমরা যেই সেক্টরে কাজ করছি, আমরা আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে কতটা কেমন কী করতে পারছি। তো সেটার আসলে একটা গ্রাউন্ডও প্রয়োজন পড়ে, যে যখন দেখা যায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে, কিংবা একটা পে চ্যানেলের মতো, যেখানে কিনা আসলে কেউ যার যেটা পছন্দ সেটা সে আসলে কিনে দেখবেন, তখন কিন্তু কন্টেন্ট মেকিংয়ের ক্রাইটেরিয়াটা বড় হয়ে যায়। এবং এখানে যে ট্যালেন্টেড মেকাররা আছেন, তারা তাদের গল্প বলাগুলোকে আসলে অন্যভাবে প্রেজেন্ট করতে পারছেন, এটা অনেক বড় বিষয়। একজন অভিনেতার জনপ্রিয়তার ক্ষেত্রে তার কি গুণ থাকা প্রয়োজন তোর মনে হয়? এই প্রশ্ন আমি জায়েদ খানকে করতে চাই। না না না, আমি তো আজকে হোস্ট, তুমি তো আজকে আমার অতিথি। আজকে তো বলছি যে তোমার আজকে বন্ধু, আমরা আজকে তোমাকে বলছি, তোমাকে আজকে তোমার কাছ থেকে জানতে চাই। এটা তুমি আবার কোনো একদিন হোস্ট করবা, তোমার 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 কোনো অনুষ্ঠানে গিয়ে তোমার সেই অনুষ্ঠানে আমি গিয়ে সব জবাব দিব। আজকে তো তুমি জবাব দিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে এটা মোর লাইক সেম না, কারণ আমরা তো সবাই একই ট্রেডে কাজ করছি। তাই তো, এটা তো আমরা মোটামুটি। তারপরে ধরো অনুষ্ঠানের খাতিরে তোমার কাছ থেকে বলার জন্য, শোনার জন্য শোনা আর কি। এখানে তো অনেক লোক বসে, মানে অনেক গেস্ট বসছে, সবার কাছে তো আমার একই কথা বলতে হয়, বাট তোমার কথা তো মানুষ নতুন শুনতে চায়। প্রশ্নটা আরেকবার একটু পরিষ্কার। প্রশ্ন হচ্ছে একজন অভিনেতার জনপ্রিয়তা হওয়া, ভালো অভিনেতা হওয়ার ক্ষেত্রে কি কি গুণগুলো তোমার কাছে বেশি মনে হয় থাকা দরকার? জনপ্রিয় আর ভালো অভিনেতা, এটা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি ফিল করি বিশাল বড় পার্থক্য। তুমি জনপ্রিয়তা বাদ দাও, তুমি ভালো অভিনেতার গুণগুলোই বলো না কি তোমার কাছে? এটার জন্য ভীষণ পরিশ্রম। তুমি যেমন ভালো একজন অভিনেতা তোমার মনে হয়, তো এই জন্য তোমার কাছে জানতে চাই গুণগুলো কি থাকা দরকার। যেমন যে কাজটাই করবে সেই কাজটাকে আসলে ভালো করে রপ্ত করে নেবার একটা বিষয় আছে। এবং আমি শুরু থেকে একটা জিনিস বিশ্বাস করি, আমরা যেমন জন্মের পরে হাঁটা কিংবা কথা বলাটাও কিন্তু আমরা আসলে শিখে আসি না, আমাদেরকে শিখতে হয়। তেমনি আসলে প্রত্যেকটা কাজই তাই। আজকে অভিনয় এটা একটা খুব সুন্দর শিল্প, এবং এটাকে রপ্ত করার জন্য আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। অনেকে আছেন বাই বোর্ন ট্যালেন্টেড, তারা আসলে এমনি অনেক কিছু পারেন, কিন্তু এছাড়া সবারই আসলে পরিশ্রম করে এবং সব থেকে কাজটাকে যদি ভালোবেসে কেউ করে, সেটা মনে হয় পর্দায় খুব ভালোভাবে দেখা যায়। নাটকে তোমার দীর্ঘ সফলতা এবং দীর্ঘ কেরিয়ার, তো এত দীর্ঘ কেরিয়ার পর চলচ্চিত্রে আসা, বলো দেরি করলা কেন? না, দেরি করতে আমি চাই নাই, এটা একেবারে সত্যি। এবং এটাই সত্যি যে আমরা যারা অভিনয়ের সাথে সম্পৃক্ত হই, সেটা মঞ্চের আর্টিস্টও যদি হন, সবাই ভালোবাসা এবং খুব প্যাশন থেকে কাজটা করেন, কিন্তু সবারই কিন্তু আসলে স্বপ্নের জায়গা কিন্তু চলচ্চিত্র। এবং চলচ্চিত্রের বিষয়টাও আসলে এটা যে সবার তো আসলে একরকমের দর্শক তৈরি হয়েই যায়, ওই দর্শকদের প্রতিও কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়। তো যাতে ভালো একটা চলচ্চিত্র, একটা ভালো কাজ নিয়ে, কিংবা যেখানে কাজের সুযোগটা খুব ভালো আছে, ওরকম কাজ নিয়ে দর্শকদের সামনে আসার একটা রেসপন্সিবিলিটিস আমার ছিল। এবং আগেও সুযোগ তৈরি হয় নাই সেটা বললে ভুল হবে। আবার এটাও সত্যি যে অনেক সংখ্যক অফার এসেছিল, সেটাও আসে না। তো সব মিলেই আসলে যখন শুরু হলো, আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলি যে হয়তো তার আগে আমি প্রিপেয়ারও ছিলাম না চলচ্চিত্রের জন্য, কারণ অনেক লার্জ স্কেল, এবং এখানে একজন পারফর্মারকেও অনেক রেডি হয়ে আসতে হয়। এবং আমি যেহেতু কমার্শিয়াল ছবি খুব পছন্দ করি,
গান, নাচ, ফাইটিং সব না আমরা যেটা বলি নাচে গানে ভরপুর। নাচে গানে ভরপুর একদম। তো ওটা শিখেই আসতে হবে আপনাকে। তোর কি প্রথম চলো রান আউট ছিল না? আর রান আউটের আগে একটা এসেছিল, সেটা নিঝুম অরণ্য, বাঁধন ছিল ওটাতে, ও নিজুম অরণ্য, একটা চ্যানেলের ছবি ছিল নাকি? চ্যানেলে চলছিল। নাম শুনলে এরকম লাগে। তো তোমার সেই নিজুম অরণ্য বা রান আউট বা অন্য চলচ্চিত্রের আর নাটকের তোমার কাছে কি মানে অভিজ্ঞতা কেমন লাগে তোমার কাছে চলচ্চিত্রের? ভীষণ ভালো। না ভীষণ ভালো। তো তোমার কাছে পার্থক্যটা কি মনে হয়? মানে নাটক আর চলচ্চিত্র, হ্যাঁ মানে একজন পারফর্মার হিসেবে আমার কাছে এটা মনে হয় যে চলচ্চিত্রে একটু হ্যাঁ তোমার পারফরমেন্স হিসেবে বলছি আর কি। তোমার পারফরমেন্স কি মনে হয়? তোমার পারফরমেন্স হিসেবে তোমার কাছে কি মনে হয় ওইটা আর কি জানার বলার জন্য। পারফর্মার হিসেবে মনে হয় যে একজন পারফর্মার আসলে একটা সময় পান যে ওই চরিত্রটিকে ভালোভাবে করবার জন্য। এবং চলচ্চিত্রে একটা বিষয় আছে যেখানে অনেক সাপোর্টিং হ্যান্ড আছে, আপনি কোনো কাজে আপনাকে আসলে একা একা করতে হয় না। এখানে একটা অ্যাকশন সিন করার জন্য যেভাবে অ্যাকশন কোরিওগ্রাফার থেকে শুরু করে যতগুলো মানুষ ইনভলভ থাকেন, যেভাবে করে আসলে সবাই ওই সময়টাকে, ওই কাজটাকে আগলে রাখেন, এটা কিন্তু বিশাল বিষয়, যেটা কিন্তু ছোট পর্দায় একটু কম পর্দায় সময়ের সাথে পাল্লা দিয়ে অভিনয় করতে হয়। বর্তমান সময়ের চলচ্চিত্রকে তুমি কিভাবে দেখছো? আমি ভীষণ আশাবাদী। ভেরি গুড। যার মানে তোমার কনফিডেন্স অনেক বেশি। এবং তোমার কন্যা গান ওটা নিয়ে কথা বলবো, যেহেতু তোমার সারা পৃথিবীব্যাপী তুমি পৃথিবীতে যে কোনো শিল্পীর একটা গান একটা ছবি যথেষ্ট। ধরো তোমার একটা গান জাজ মাল্টিমিডিয়ার, তো ফারিয়ার তোমার রসায়ন, তোমার গানের চিত্রায়ন আমাকে এত সুন্দর লেগেছে এবং এই গানটা আমি কিন্তু নিজে শেয়ার করেছি থ্যাংক ইউ। এবং আমার পছন্দের গানের মধ্যে একটা। এবং তোমার পারফরমেন্স বললাম না তোমাকে, দেখো তোমাকে মানুষ আজকে তুমি অফিস থেকে যখন হাঁটছিলা, আমাদের অফিসের একজন কলিগ তোমাকে বলছিল আপনার কন্যা গানটা। তো চলচ্চিত্রের বিষয়টা কি জানো, একটা চলচ্চিত্র সবসময় বলি নাটকগুলো হচ্ছে ইরেজ মেডি, হারিয়ে যায়। তোমার এত বিজ্ঞাপন, তোমার কতগুলো বিজ্ঞাপন হবে তোমার মোটামুটি ভাই বলো? তোমার বিজ্ঞাপন অনেক বেশি, অনেক বেশি চলো, বিজ্ঞাপন বেশি না কিন্তু কোয়ালিটি বিজ্ঞাপন করেছো অনেক। কিন্তু দেখো ইরেজ মিডিয়া অনেকের অনেক মনে থাকে না। চলচ্চিত্র তোমার একটা গান 20 বছর পরে বলবো ভাই আপনার কন্যা গানটা দেখছিলাম। ভাই তোমার চোখে চলচ্চিত্রে এখন পর্যন্ত কোনো ক্যারেক্টার আছে যেটা করা এখনো অসম্পূর্ণ তুমি করতে চাও? ওরে বাপ, এরকম প্রচুর হ্যাঁ মাত্রই তো শুরু করলাম মানে। এবং আমি তো স্বপ্নে বাঁচি লিটারেলি, এবং এটা বলতে গেলেও শেষ হবে না, এক ধাক্কায় আমি বলতে পারি। আমার যেমন সাদমা ছবির কামাল হাসানের চরিত্র খুব পছন্দ, বাহ। ফরেস্ট গাম্পের টম হ্যাঙ্কসের চরিত্র ভীষণ পছন্দ, টাইটানিকের লিওনার্দো ডি ক্যাপ্রিওর ক্যারেক্টার পছন্দ, অমিতাভের ব্ল্যাকের ক্যারেক্টার পছন্দ, রণবীর কাপুরের বরফির ক্যারেক্টার পছন্দ, এবং প্রচুর। তোমার জীবনের গল্প নিয়ে যদি সিনেমা বানানো হয়, তুমি এর মধ্যে কাকে তোমার মনে হয় নায়ক দেখতে চাও? অনেককে দেখলে তোমার তুমি একজনকে সিলেক্ট করো না, কারণ সবাই তুমি একজনের নাম বলে কষ্ট পেয়ে দিতে চাও না ওকে? না 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 সেটা না, আমি কিন্তু এই জায়গা থেকে খুব স্ট্রেট ফরওয়ার্ড। সেই জন্য তো বললাম যে তোমার জীবনের গল্প ছবিটা মানে হাউ আই অ্যাপিয়ার, মানে অ্যাপিয়ার মানে তুমি ভাবতেছো না যে আমার জীবনের গল্প ধরো এই সজলকে যদি পর্দায় ফুটাই তুলতে পারবে, এটা কি হতে পারে তোমার কাছে মনে হয়? এটা কেন তো কষ্ট পার কেউ নেই, হতে পারে সবাই তো। লুক ওয়াইজ যদি চিন্তা করি তাহলে একরকম, আর যদি অভিনয়টাকে নিয়ে চিন্তা করি তাহলে হয়তো লুক অনুযায়ী কি হতে পারে বলো? লুক ওয়াইজ অনেকে, লুক ওয়াইজই হচ্ছে যে এখনকার সময় যদি বলি সিয়াম, রোশন, আরও অনেকে এরকম। আর অভিনয় অনুযায়ী তোমাকে ফুটে তুলতে পারবে, তোমার মনে হয় যে না ও আমাকে ফুটে তুলতে পারবে? ওই ক্ষেত্রে মানে এখনকার যারা আছে ওদের মধ্যে থেকেই বলি, এই কজনই তো ঘুরে ফিরে আর কি। আরেকজনের নাম যদি বলি অনেক বড় নাম বলা হয়ে যাবে, মানে উনি এত রেসপেক্টেড জায়গা, এত বড় একটা নাম, সাকিব ভাই আচ্ছা ভীষণ ভালো অভিনয় করেন। যারা ভালো অভিনয় করেন তার, এবং কেন এটা বলছি, কারণ আমাদের সবার জীবনের জার্নিতে কিন্তু আসলে অনেক রকমের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, যেটা কিন্তু বাইরে থেকে বোঝা যায়। আমরা যে কখন ভাঙি, আমরা কখন কাঁদি, আমরা কখন ফেল করি, সেটা শুধুমাত্র আমরা নিজেরা জানি। ট্রু। এবং এটা আসলে এবং আমাদের নিজেদের মধ্যকার আলাপে আমরা বুঝি যে আসলে এখন কি অবস্থায় কে যাচ্ছে, এবং এই ফ্রেজ সবারই আছে। ওই জন্যই বলি যে যারা আসলে ভালো অভিনয় করেন তারা হয়তো একবার একটা লাইন পড়লে বুঝে যান যেটা আসলে কী করবেন। বাংলা সিনেমায় তোমার সবচেয়ে গল্পের কোন সিনেমাটা তোমার প্রিয়? প্রচুর, বাট আছে না যেটা দেখার পর তোমার মনে দাগ কেসে? প্রচুর তো আমারও, যেমন আমাকে যদি হঠাৎ করে তুমি জিজ্ঞেস করে বলবো আমি আম্মা জান, আমার কাছে সেই লাগে যে একটা সিরিয়াল স্ট্রাগল, মান্না ভাইয়ের কী ক্যারেক্টার, মানে আমার কাছে ভালো লাগে। বাট তোমার কাছে আছে না যে এই ছবিটা দেখার পরে তোমার এখনো মনে দাগ কাটে আছে? এবং প্রচুর যেমন ভেজা চোখ একটা ছবি আছে, হ্যাঁ মনে আছে, ইলিয়াস শিবলি সাদিক ভাইয়ের ছবি, কাঞ্চন ভাই, চম্পা। আমি তো সিনেমা পাগল, তুমি নাম বলো, ফ্রেম দিয়ে বলতে পারবো। তারপরে একটা ছবি আছে ছিল হচ্ছে জাফর ইকবাল স্যার এবং ইলিয়াস কাঞ্চন স্যার দুজনই ছিলেন, অন্ধ থাকে, ভুলেছে পিঞ্জা গিটার।
সালমান শাহর অন্তরে অন্তরে, তারপরে মান্না ভাইয়ের এরকম অনেক চরিত্র আছে যে খুব মানে একদম প্রপার ভিতর থেকে টানে আর কি। ভিতর থেকে টানে, এবং বলার কায়দা, বলার ধরন এত সুন্দর, এত বোল্ড, এরকম প্রচুর, মানে বলে শেষ করা যাবে না। রাজ্জাক আঙ্কেলের প্রচুর আছে। বাহ। আর তুমি বাংলা সিনেমা প্রথম হলে গিয়ে সিনেমা দেখা কোনটা তোমার? ওটা আমি কয়েকদিন আগে আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে তখন তো সিনেমা হলে আসলে যে কোক চিপস এগুলো বিক্রি হতো, নানু আর আম্মা গিয়েছিলেন, খুব সম্ভবত বলাকা সিনেমা হল, তোমাদের কাছাকাছি এসে। এবং আমি চিপস আর খাচ্ছি, এর মধ্যে মনে হয় হাফ টাইম চলে গেছে, পরে আম্মাকে দেখতেছি, আম্মার নানু দুজনকে দেখি কাঁদতেছে সিনেমা দেখে কাঁদতেছে। সিনেমা দেখে। এবং মানে আমি খুবই অবাক, যারে মানে এত আয়োজন করে এত বড় একটা পর্দার সামনে এসে বসে খাচ্ছি, ও কাঁদতেছে কেন? তাহলে আর যদি কান্নাকাটি করে তাহলে আর দেখতেছে কেন? পরে আমি দেখলাম যে চোখ মুছতে মুছতে বের হয়ে এসছে, এবং পরে যেটা বুঝলাম যে খুব এক্স্যাক্টলি মনে নাই যে ঘটনা কি, কেউ মারা গেছিলেন এবং পাশে একজন খুব কাঁদছেন। পরে আমি বুঝছি যে ছবিটা, আম্মাকে জিজ্ঞেস করলাম, ওটা মনে হয় 2 পয়সার আলতা। ও 2 পয়সার আলতা, হ্যাঁ আমাদের এটা অনেক আগের ছবি, আমাদের সময়ের ছবি এটা আর কি। স্বপ্নের ক্যারেক্টার কোনটা মনে হয় চলচ্চিত্রে এখন যদি বলা হয় যে এই মুহূর্তে একটা ছবিকে তোমাকে অভিনয় করতে, তুমি যেগুলো দেখছো আর কি, দেখার ছবি তোমার, যেগুলো বললো অনেকগুলো দাগ কেটে আছে, ভেজা চোখ, তারপরে তুমি বললা অন্তরে অন্তরে, বাট এখন এই মুহূর্তে তোমাকে কোন ক্যারেক্টার তোমাকে বেশি করতে দিলে এখনই করতে চাও তুমি? অনেক লোভী জাহেদ, আমি অনেক তো লোভী তো বাবা, মানে আমরা তো সবাই লোভী অভিনয়ের ক্ষেত্রে। এই যে তোমাকে কোথার থেকে টোকাই টোকাই নিয়ে এসে অভিনয় দুজনে কথা বলতেছি, সিনেমা নক, কাজের তো লোভী আমরা, একদম লোভী। তুমিও এখানে টাকা পয়সার জন্য খুঁজে নি 10টা বিজনেসম্যান, সেখানে আমরা যাই না, আমরা এই কাজের খুঁজের জন্য তো আমরা দৌড়াচ্ছি, আমরা লোভী কাজের জন্য, কাজের জায়গা থেকে আমরা লোভী। এই জন্য আমরা এতদিন এখনো আছি টিকে, নাহলে তো এসে অন্য কিছু করার কথা। আলহামদুলিল্লাহ। আসলে জাহেদ, আমি একটু আগে যে বলছিলাম না বাইরে যে বিটল বিস্কুটের বিজ্ঞাপনও কিন্তু সুপারহিট সেই আমলে, সেই কবে আমি ভাবিই নেই তখন তো তোমরা তো কিছু করে আসো। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, 3rd ইয়ার, আমাকে ধরাই দিল দাঁড় করাই নিয়ে, আমার কিছু বড় ভাইরা পড়ো। আমার তো আসলে ব্যাকগ্রাউন্ড নেই না, আমি মঞ্চ করেছি না, আমি কোনদিন হাসছি, তোমরা র্যাম্পে হাসছো, ঢাকার ছেলে, আমি মফস্বল থেকে আসছি, গ্রামের একটা ছেলে না, মানে তোমরা তো দেখা হয়েছে অনেক কিছু, ঢাকার ছেলে তোমরা, তোমাদের সাহসটা অন্যরকম। আমি গ্রামের একটা ছেলে, মফস্বলের ছেলে, সাইকেল চালাই স্কুলে গেছি, তারপর সেখান থেকে ঢাকা আসা, কেউ আত্মীয় স্বজন নাই, বোনের সাথে একটা বাসায় ছিলাম, সেখান থেকে সিটি কলেজে পড়াশোনা করেছি, এটাই সারাদিন এফডিসি গেটে দাঁড়ায় থাকতাম যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি। তো সে স্ট্রাগলিং লাইফ, তোমাদের ঢাকায় স্ট্রাগলিং লাইফটা পাওনি। তোমার আম্মাকে আমি দেখেছি তো, এই সিনেমায় তোমাকে সাজায় দেয়, সে এটাকে এনজয় করে, আর আমার হয়েছে বিসিএস তাড়াতাড়ি একটা চাকরি করে একটা অফিসার হও না কেন? না, ওই প্র্যাকটিস আমার বাসাতেও ছিল, সেম। আমি তো বললাম যে আমাদের মিলের ব্যস্ততা এই তো আসলে আমরা আব্বার যেমন জায়গা থেকে কিন্তু বরাবরই তেমন, যে এটা মানে হয় না যে এটা, কিংবা আমি জানি না, আমার মনে হয় এখনও আমাদের সবার পরিবারের জায়গায় একই রকমই ভাবনা মনে হয় যে এই সেক্টরে কাজ করার যে একটা প্রফেশন হতে পারে, সেটা যে খুব আলাদা করে ভাবে সেটা কিন্তু না। এবং পড়াশোনা করে একটা জায়গায় কোনো কাজ করছে, সেটাকে আসলে আলাদা করে ধরা হয়। চলো আমরা আরো গল্প শুনবো। দর্শক, ফিরছি খুব তাড়াতাড়ি ছোট্ট একটি বিরতি নিয়ে। I'm Lisel Cobrador. আর আমি মাম্পি ঘোষ। আমরা দুজনেই ইমিগ্রেন্ট। ইমিগ্রেশনের ঝামেলা আমরা ভালোভাবেই বুঝি। Cobrador and Associates assisted hundreds of nationals and extraordinary talents to live their American dream lives. 5-star Google ratings prove our success. আপনার ইমিগ্রেশনের পথ সহজ এবং দ্রুত করতে কল করুন 9173415746। Visit us www.cobradorlaw.com. ওয়েলকাম ব্যাক। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। আমার সাথে আমার প্রিয় এবং সবার প্রিয় জনপ্রিয় অভিনেতা আব্দুল নূর সজল ভাই। জি, এবার তোমার সাথে কথা বলতে চাই অ্যাওয়ার্ড নিয়ে। তুমি তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, অনেক অ্যাওয়ার্ড, তোমার কাছে মনে হয় তোমার কোন অ্যাওয়ার্ডটি তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? এটা কোনোভাবে কম্পেয়ার করা সম্ভব না, কারণ প্রত্যেকটা অ্যাওয়ার্ডই কিন্তু ভীষণ সম্মানের। হ্যাঁ, প্রতিটা কথা বলেছি। আমরা যে কাজটার জন্য আসলে সম্মানিত হই, তখন যে কিন্তু আসলে আমরা ওই কাজটার ব্যাপারে বেশি ফোকাস হই যে আচ্ছা ওই কাজটা আমি কীভাবে করে করলাম, ওই কাজের মধ্যে কী কী জিনিস ছিল যে কারণে আসলে সম্মানটা পাচ্ছি। সেই সূত্র ধরে আসলে কোনো অ্যাওয়ার্ডটাই আসলে বড় না কিংবা ছোট না। আমার কাছে যেটা লাগে যে যখন যেই কাজটার জন্য আসলে সম্মানিত হই, তখন ওই কাজটা খুব স্পেসিফিক হয়, তখন মনে হয় যে আরও ঘেটে দেখি যেখানে আসলে কী কী জিনিস করার আমার সুযোগ তৈরি হয়েছিল, এবং যে কারণে কিনা আসলে দর্শক কিংবা যারা জুরি বোর্ডে আছেন তারা আসলে দেখে তাদের ভালো লাগছে, তো ওটা খুব বেশি মাথায় কাজ করে।
এমন কোনো আক্ষেপ আছে যে এইটার জন্য আমার স্বীকৃতি পাওয়া উচিত ছিল, আমি পাইনি? এরকম প্রচুর। আছে না? যাক, আমারও আছে। এটা না থাকলে এটা না থাকলে তো আমরা আসলে মানে আমাদের শিল্পী হিসেবে সত্তাই থাকে না। আমাদেরকে অনেক সময়, অনেক ভালো কাজের সময় আমাদেরকে অনেক সময় বঞ্চিত করা হয়। এটা বলে লাভ নেই। অনেক আমার সাথে এটাও চিন্তা করি যে যখন দেখা যায় একসঙ্গে অনেকগুলো কাজ জমা পড়ে এবং হয় না যে প্রত্যেকেরই সবচেয়ে ভালো কাজগুলোই কিন্তু আসলে আসে। হ্যাঁ। এবং আমাদের এখন না, আগে থেকেই তাই, যে প্রত্যেকটা বছরই পরীক্ষা দেবার মতো, যে সবাই বছরব্যাপী যে যার পরীক্ষার রেজাল্টটা নিয়ে বসে এবং বছরে যেন সেই ভালো কাজগুলোর মধ্যে তার সম্পৃক্ততা থাকে এবং সেটাই যেন একটা জায়গা পর্যন্ত আসে। এবং যখন এই ঘটনাও ঘটে যে কোনো একটা হয়তো ঘটলো না যেটা খুব এক্সপেক্ট করছিলাম, তখন এটাও ভাবি যে আসলে আরেকজন বান্দা যিনি কিনা আসলে পাচ্ছেন, তার জার্নিটা তো আমি জানি না এটার সময় আসলে সে হয়তো আমার চাইতে এত বেশি খেটেছে বা এত বেশি এফোর্ট দিয়েছে, হয়তো সে এটা এই জন্য রিজার্ভ করে যেটা যেটা না, সেটা তো তুমি গেলা ভালো মনের চিন্তা করে। আমার প্রশ্নটা ছিল যে তোমার অনেক সময় আক্ষেপ হয় না, যেমন আমার হয়েছে অনেক, যে এই স্বীকৃতিটা পাওয়া উচিত ছিল। হ্যাঁ, ওটা হয়। এইটাই বল, ওইটাই বল। হয় না যে এটা যে কাজটার জন্য খুব বেশি পরিশ্রম করি তখন ওটার একটা রেজাল্ট দেখতে ইচ্ছা করে। তোমার কাছে কোনটা খুব গুরুত্বপূর্ণ, দর্শকের ভালোবাসা না পুরস্কার? দর্শকদের ভালোবাসা। থ্যাংক ইউ। এটা তোমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা তুমি এই উত্তরটাই দিবা, কারণ প্রতিটা শিল্পীর এখানে বসার পরে যে প্রশ্নটা করেছে এই উত্তরটাই আসলে এসছে। এবং দর্শকদের ভালোবাসাটা একটা অদ্ভুত ভালো জিনিস, মানে যেখানে আসলে কোনো লেনদেন নাই এবং আপনি চাইলেও কাউকে কনভিন্স করে আপনাকে ভালো লাগাতে পারবেন না, এটা কোনোদিন সম্ভব না। তো তাদের যে ভালোবাসাটা সেটা একেবারে প্রাকৃতিক। ভাই আসো, তোমার ব্যক্তিগত জীবনে আসি। ব্যক্তিগত ক্যামেরার বাইরের সজলকে বলো, ক্যামেরার বাইরের সজল কেমন? আমি একটু আগে একরকম ছিলাম, এখন আবার আরেক রকম। কিরকম বলো আমাদেরকে, না বলে আমাদের বুঝবে না, দর্শক তো বুঝবে না তুমি কেমন, তুমি কিরকম খুব ছিলাম আর কি, একটু বলে না দুষ্ট টাইপের আর কি। ডান পিটে ডান। ঢাকা কলেজের পোলাপেন যেমন হয় আর কি তেমন। তোমাদের সাথে আমার সবসময় গন্ডগোল ছিল, তুমি ঢাকা কলেজ, আমি ঢাকা সিটি কলেজ, মারামারি লাগতো, বেরোলে শুধু ঢাকা কলেজ সিটি কলেজ। যদিও আমি মারামারিতে কখনো অংশগ্রহণ করি নাই, কিন্তু এটা লেগেই থাকতো ঢাকা কলেজ সিটি কলেজ। কোনো কারণ নাই, কোনো কারণ নাই, মানে লাগবেই আর কি ঢাকা কলেজ সিটি কলেজ। এবং ওরকমই ছিলাম, বাসায় কমপ্লেন আসতো সারাক্ষণ, বকাবাজির উপরেই থাকতাম। তখন তোমার অভিনয়তা হয়ে ওঠা হয়নি না, আর তখন মাথায় চিন্তাই নাই আচ্ছা। কিছু। কিন্তু পরে যখন এই জায়গায় কাজ করা শুরু হলো তখন আস্তে আস্তে আরো নিজেকে সংযত করা, নিজেকে পরিণত করা এই বিষয়টি। ব্যস্ত এই সময়, তোমার ব্যস্ততা, নাটক, মডেলিং, চলচ্চিত্রের মধ্যে পরিবারকে সময় দাও কেমনে? ওটাও নিজের উপর নির্ভর করে। আমরা যে যতই বলি না কেন যে আমি অনেক ব্যস্ত, আমি পারি না, এটা একদম ভুল কথা। না, আগে একটা সময় হতো, মানে আজকে ট্রুলি একদম ইন ফ্রন্ট অফ ক্যামেরা বলছি, যে এক সময় আসলে নাটক অনেক বেশিই করতাম এবং আমার আসলে শেখার তাগিদ ছিল, যেহেতু আমি আসলে শিখে আসিনি, আমি কিন্তু থিয়েটার আর্টিস্ট না। তার মানে আমার মনে হতো যে আমি যত স্ক্রিপ্ট পড়বো, যত ডিরেক্টরদের সাথে কাজ করব, তারা যেভাবে করে আমাকে গাইড করবেন সেটা যদি আমি শিখতে পারি তাহলে আমার শেখার জার্নিটা প্রপার হবে। এমনও গেছে এক বছরে আমি মনে হয় 365 দিনের মধ্যে 340 দিন 330 দিন শুটিং করেছিলাম, মানে শেখার জন্য। এবং আমি কোনো গ্যাপ নেই নাই তখন, কোনো দাওয়াত কিংবা কোনো কিছুর ভিতরে আমি সারাদিন ক্যামেরা অ্যাকশন কাট। এবং আমি ট্রুলি ওটাকে একদম লার্নিং প্রসেসের মধ্যে নিয়েছিলাম। কিন্তু সেটাও যেমন ওই সময়ের জন্য দরকার ছিল, যেহেতু আমি কিছুই জানতাম না। যতই করবে ততই শিখে। আমাদের এখানে তো আমরাও তাই, আমরা তো আসলে থিয়েটার করা বা বেসিক নেই, আমাদের করতে করতে শিখতে হয়। মানে অনেক কিছু শেখার বিষয়, যেমন একটা লাইটের কোন জায়গায় না দাঁড়িয়ে আপনি অভিনয় করলে সে আপনার অভিনয়টাও তো দেখা যাবে না, ভালো অভিনয়টাও যে জিরো হয়ে যাবে সেগুলো তো লাইট নেয়া, কিভাবে চুরি করো ব্যাগগুলো। ভাই তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? অভিনয়, তোমার পারিবারিক জীবনে? অভিনয়ের ক্ষেত্রে যদি বলি আফজাল হাসান। না, সেটা তুমি পরিবারের বাইরে, পরিবারের ক্ষেত্রে তোমাকে অনুপ্রেরণা দেয় না? যেমন ধরো আমার ইন্সপায়ার করে আমার বোন। বাহ। এবং নিউ ইয়র্কে যে থাকে আর কি। হ্যাঁ, এবং এই বান্দার কারণেই আসলে এই জার্নিটা আমার জন্য সহজ। তোমার সাথে আমার গল্প একই। আমি কিন্তু আমার একটা বোন, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়লাম, আমার হলে থাকতে দিল না, বোনের কাছেই রাখলো। এক রুমের বাসায় তখন কষ্ট করে মাত্র বিয়ে করে থাকলাম, বোনের হাজবেন্ড, এদের সাথে থাকলাম। আমার বোনটার কারণেই আমি আমার বোনের হাজবেন্ড এখন আজকে আমি জায়েদ খান হয়ে ওঠা, বিশ্বাস করো। এবং আমি সত্যি আজকে একটা জিনিস বলি, যখন কাজ শুরু করি তখন আমি আইবিএতে ছিলাম জাহাঙ্গীরনগরে, তো একটা পড়ার প্রেশারও ছিল, বাসার থেকে একটা প্রেশার ছিল, এবং বাসার মানুষদের তো ধারণা ছিল যে অন্য একটা কিছু করতে গেলে তো পড়াশোনা শেষ হয়ে যাবে, পড়বে না। এই আপা একমাত্র যিনি কিনা আসলে আমাকে সব কিছু অ্যারেঞ্জ করে দিতেন, আচ্ছা এই টাইমের ভিতরে ঢুকো, এই টাইমের মধ্যে ঢুকলে আর কোনো কমপ্লেন নাই,
পড়াশোনাটা ঠিক মতো করে ফেলো, আচ্ছা যে পরেরটা করতে যাবো, কবে যাচ্ছ বলো। এমনও হয়েছে যে আমার বিজ্ঞাপনের শ্যুট বাসা থেকে যেতে দিবে না, এবং পরীক্ষা তখন, এবং এর আগে একটা খুব ভালো বিজ্ঞাপন আমার মিস হবে। তখন আপা আমার সাথে যায় ওখানে, এবং আম্মাকে কনভিন্স করে যে ও পড়তেছে, ও শ্যুট করতেছে, কোনো সমস্যা নেই। মানে হিউজ কমপ্লিমেন্ট। আজকে আপা হয়তো বা দেখবে এই অনুষ্ঠানটা, বা আপা আপনার কাছে সেলুট। আসলে সব বোনেরাই বোধহয় এরকম, ভাইয়ের কাছে মা হয়ে দাঁড়া দেয়। বড় বোনরা নিশ্চয়ই, তোমার বড় বোন মনে হয় না? বড়। তো আমারও বড় বোন। তো আমার আসলে বোনরা সবসময় ভাইয়ের কাছে মা হয়ে ধরা দেয়। সেলুট এবং ভালোবাসা সকল বোনদের প্রতি, যারা ভাইদেরকে এমনভাবে, ভাইদেরকে আমাদের মতো ভাইদেরকে আগলে রেখেছে এবং এত ভালোবাসা দিয়েছেন। ভবিষ্যতেও যেন বোনদের এই ভালোবাসা অব্যাহত থাকে। ভাইয়া, সাফল্যের সময় অনেক মানুষ পাশে থাকে, এটা সত্যি। চেয়ার ম্যাক্সিম্যান পারফেক্ট মানুষের মনে হয়। বাট কঠিন সময় তোমার পাশে কারা ছিল? তোমার জীবনে কি কঠিন সময় এসছে মনে হয় তোমার? কার জীবনে আসে না? সবাই আসছে, এই তো বললাম। সবার জীবনে আসে একদম। এবং হয় না যে আপনি আজকে একটা জায়গায় যখন কাজ করবেন তখন আপনার সব কাজ ভালো হবে, সেটাও যেমন না, আবার সব ভালো কাজ আপনার অ্যাপ্রিসিয়েটেড হবে, সেটাও না, তাই না? আপনি ভাঙবেন, উঠবেন, গড়বেন, পড়বেন, এটাই জীবনের জার্নি। কিন্তু আমি খুবই লাকি যে আমার পরিবারটা বড়, একটু একান্নবর্তী পরিবারের। তোমার কয় ভাই বোন ভাই? আমরা 2 ভাই 1 বোন, কিন্তু এছাড়াও আমরা আসলে কাজিন থেকে অনেক ফ্যামিলি মেম্বার, হ্যাঁ বলেছে, খালা, মামা, চাচা, যারা খুব স্ট্রংলি কানেক্টেড, এবং একজন আরেকজনের জন্য এত বেশি সাপোর্টিভ যে কারো খারাপ সময় আসলেও সে মানে পরিবার পাশে দাঁড়ায়। হ্যাঁ, সে যেন উতরে যেতে পারে। আমি এই জন্য তোমার দেখলাম নিউ ইয়র্কে নিয়ে আসলাম, তোমার বোনের বাসা, তুমি আরামেই আছে। কত মানুষ এখানে এসে, আমি তোমাকে তো বলি যে আমি যখন প্রথম এসেছি, একটা আত্মীয় স্বজন নাই, মানে যখন প্রথম 12 সালে আমি প্রথম আসি, আমি চিন্তা করলাম তোমাকে লাকি। আমি যেতে যেতে আমার সাফাত যখন যাচ্ছিল, আমার আরেক বন্ধু নিয়ে যাচ্ছিল আমাদের তোমার বাসায়, তখন সাফাতকে বলতেছিলাম যে কত লাকি বোনের সাথে। আর বোন তো কি আদরে, খাবার নিজের খাবারের চেয়ে বাহির খাবারটা তুলে রাখতেছে। এটা সত্যি। এই যে ভাই, তোমার কোন অভ্যাসটা এখনই বদলাতে পারোনি? তোমার মনে হয় যে এখনো সেই অভ্যাসটাই রয়ে গেছে? এটা আমি জানি না, কিন্তু তুমি 340 দিন কাজ করছো, তুমি এত অলস থাকলে 340 দিন কাজ করতে পারতাম। সেটা বিষয়টা কি থাকে যখন এটাও তাহলে একটা সিক্রেট বলি। ঢাকা কলেজে যখন পড়ি, আমার একটা মনে আছে, প্রি টেস্টের সময় রেজাল্ট খুব ভালো হয় না, এবং আমাকে মনে হয় পরীক্ষা দিবে না, এরকম একটা সিচুয়েশন হয়েছে। এবং তারপরে যে মনে হয় 4 মাস কিংবা 5 মাসের যে সময়টা, আমি 5টা মাস একদম ভিগোরাসলি পড়ছিলাম। আমি তখন ফ্রেন্ডস, হাবিজাবি সব বাদ দিয়ে একদম শুধু পড়াশোনাই করেছিলাম, যাতে রেজাল্টটা ভালো হয়। কিন্তু আমি যে আসলে খুব পড়ুয়া ছিল সেটা কিন্তু না। আমিও তাই, আমরা আসলে পড়াশোনা করিনি, পড়ুয়া ছিলাম না, আমরা পাশ করার জন্য পাশ করছি। এবং এই ইয়ের ক্ষেত্রেও তাই ছিল। কিন্তু এছাড়া যদি আমি নিজের জার্নি চিন্তা করি, যেমন শুটিংয়ের সময়ও যেটা হয়, একটু কোনো রেস্ট পাওয়া যাচ্ছে কিংবা কিছু, আমি একদম খুঁজে কোথাও সোফা কিংবা কোথাও একটা চাটাই বেছানো আছে কিনা, ওরকম পেলাম, ওখানে গিয়ে ঘুমাই যাই। তোমার জীবনে এমন কোনো সিক্রেট আছে যা দর্শক জানে না, জানলে অবাক হবে? সিক্রেট থাকলেও সেটা সিক্রেটই থাকুক, করার কিছু না, যেটা তোমার ক্যামেরার সামনে আনা দরকার নেই ওটা আনা দরকার নেই, বাট আছে না মজার কথা যে এটা দর্শক জানলে অবাক হবে। যেমন তুমি যখন বললা তুমি অলস, এটা দর্শক জানে না, জানলে হয়তো অবাক হবে। আমি জানতাম না, কারণ তুমি এত কর্মঠ মানুষ, এত কাজ করেছো, বিচরণ, আমরাও তোমার মতো এত বিচরণ করতে পারিনি। আমরা এটা চলচ্চিত্র নিয়ে পড়েছিলাম, তুমি দেখো, তুমি উপস্থাপনা জীবনে শেষ সময় এসে শুরু করছো, আর তোমরা এটা ফেলে আসছো অলরেডি, জনপ্রিয় করে আসছো। নাটক, মডেলিং, প্রচুর মডেলিং করছো, তারপরে আজকে দেখো তুমি এসে পরে চলচ্চিত্রে এসছো, নাটক তো এত অসংখ্য নাটক করছো, এত পপুলার মানুষ তুমি, তো তুমি জায়গাগুলো কিন্তু তৈরি করে এসছো, এটা আসলে তুমি নিজে কষ্ট করে। তো এটা আমি মনে করি এটা তোমার অলসতা না, বাট তুমি যেটা বললা যে আসলে এতে দর্শক, আমি শুনে তো অবাক হয়েছি যে তুমি অলস, এটা আমি বিশ্বাস করি না, এটা সত্যি। এটা তোমার কাছে মনে হয় আর কি। মানে এক্সাম্পল দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে যেমন কি হয় যে আমাদের আসলে শুধুমাত্র শুটিং করলেই তো হয় না, শুটিংয়ের আগের আরও অনেক প্রসেস আছে না, এবং শুটিংয়ের শেষেও প্রসেস আছে, একদম সত্যি। এবং আমার দেখা যায় আমি শুটিংয়ের টাইমটাতে খুব অন টাইম, সব কিছু একদম ঠিকঠাক, কিন্তু এটার আগে পরের সময় দেখা গেল আমি কোনো একটা জায়গায় বসে আছি, আমি হয়তো এই জানলা দিয়ে তাকায় আমার 1-2 ঘন্টা চলে যায়, আমি সেটা সেন্স করতে পারি। মানে এটা তোমার কাছে মনে হয়, বাট অলসতা তোমার কাছে ওইটুকু সময় মনে হয়, বাট ক্যামেরার সামনে দাঁড়ালে তুমি অলস থাকো না, তখন তুমি তাহলে 340 দিন টেনে নিয়ে যেতে পারতাম না। 2 দশক ক্যামেরা, শোনো ভাইয়া, 2 দশক ক্যামেরা, রাজ্জাক ভাই একটা কথা বলতেন, কেরিয়ার শুরু করে 1-2 বছর টানা যায়, 2 দশক কিন্তু কেরিয়ার টানা থাকে যায় না যদি ভিতরে কিছু না থাকে। তোমার একটা জিনিস মনে করতে হবে, তুমি বললা না কিউট বিটল বিস্কুট, ওইখান থেকে 2026 এসে একসঙ্গে বসে নিউ ইয়র্কে কাজ করতেছে, তার মানে করো কিন্তু 2 দশক কিন্তু হারায় যাওয়ার কথা, কিন্তু তার মানে আমরা অলস না, আমরা একটু শৌখিনতা করি আর কি, একটু রেস্ট নেই, কিন্তু আমরা অলস না।
ঠিকই তোমাকে বলেছি উঠে নিয়ে আমরা কাজ, তুমি রেডি, বাসার সামনে গিয়ে তোমার 2 মিনিটও দাঁড়াতে হয়নি, তুমি একদম স্ট্যান্ড বাই চলে এসছো। এটা অলসতা হতো, তুমি আমার সামনে 3 ঘন্টা বসে রাখছো, সেটা এসে খবর নাই, যেটা বলে অলসতা। আমরা কিন্তু অলস অন্য ক্ষেত্রে, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে ভালোবাসি বলে এই 2 দশক আমাদেরকে ক্যামেরা এখনো খুঁজে বেড়াচ্ছে, নাহলে আমাদেরকে ক্যামেরা ছেড়ে দিত। কাজকে তুমি না খুঁজলে কাজ তোমাকে মানে কাজের সামনে, ক্যামেরার সামনে সিনসিয়ার না থাকলে ক্যামেরা তোমাকে খুঁজবে না। এটা সত্যি। এটা সিনিয়ররা বলতো আমাকে, আমি ফারুক ভাই, রাজাক ভাই বলতো। আচ্ছা তোমাকে এক কথায় প্রকাশ জিজ্ঞেস করবো এখন, আরে বাপরে, এক কথায় উত্তর না, আমি তুমি জানো সব, তোমাকে তো সব লাইভে পজিটিভ প্রশ্নই আমি করি ভাই। এক কথার প্রশ্ন, চলো, অভিনয় না উপস্থাপনা? অভিনয়। নাটক না সিনেমা? সিনেমা। ঢাকা না নিউ ইয়র্ক? বোথ। পরিচালক না সহ অভিনেতা? পরিচালক। জনপ্রিয়তা না শান্তি? শান্তি। প্রেম না বন্ধুত্ব? দুটোই। ওই তুমি তো মজার মানুষ রে ভাই, তুমি তো প্রেমও যাও বন্ধুত্ব যাও, প্রেম করে বন্ধুত্ব জীবনে শুধু বন্ধুত্ব হলেই হবে না, প্রেমও লাগবে, আবার বন্ধুত্বও লাগবে। ভাই তোমার কিন্তু আজকে আমাকে কিন্তু, আমরা এখানে কন্যা গালটা প্লে করবো, আমি ফারিয়াকে বলছি, তোমার কিন্তু আমার 2টা স্টেপ দেখাইতে হবে কিন্তু আজকে। তোমার এই সুন্দর স্টেপ দাও, এটা যে আমার কি মজা লাগে, মানে আমি এটা তোমার কাছ থেকে এটা এক্সপেক্টেড না, কারণ তুমি মানে আমার চাইতেও ফিল্মে সিনিয়র এবং তুমি বহু সংখ্যক ফিল্মে। তো কি হয়েছে দাদা, আজকে আমরা কি আজকে সিনিয়র হিসেবে বসি? তাহলে বলো, তাহলে সিনিয়র জুনিয়র। ভেরি ওয়েল যে তোমার তো একটা কমন মুদ্রা আছে না, আমার যেটা আছে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, সেটা আমি তোমাকে দেখাবো। আমি ফারিয়ার কাছ থেকেও শিখছি, ফারিয়া তো তোমার চেয়েও জুনিয়র। আমি ফারিয়াকে, তোমার এই ছবির পরে তো ফারিয়ার সাথে আমি কানাডাতে শো করছি কর্নার, সে আমাকে দেখাইছে। তো তুমি এই গানটা তুমি আমি কয়েকদিন ঈদের রাতেও দেখলাম তুমি সুন্দর করে করতেছো, তারপর তুমি প্যারেডে দেখছি করছো তুমি প্লেয়ার ট্র্যাকের উপরে, আমি কিন্তু খেয়াল করি হুক স্টেপ, এটা আমার খুব মজা লাগে। জাস্ট কিছু না, 2টা স্টেপ তুমি আমাকে দেখাবা। তুমি তো সজল আসোই, তোমাকে বলা হয় যে একজন বাইরে আরেকজন অভিনেতা হতে চাও তুমি, তোমার তো নিশ্চয়ই পছন্দের আইডল কেউ আছে? ওকে, জীবন পদ্ধতিটা দেখবো। জীবনে তোমার সবচেয়ে বোরিং শুটিং এর অভিজ্ঞতা বলো, বিব্রতকর বলো, একটা সিন বলো, কোনো মানে সংক্ষেপে, যে এটা তোমার কাছে মনে হয়েছে সারাদিন, যেমন আমি সারা রাত বসে রাখছি, সকালে এসে বলে যে সকালে শট 10টার সময় বলে আজকে হবে না, আমারও হয়েছে। তা তো হয়েছে, বললাম না তোমাকে। এটা বিব্রতকর না, এটা হচ্ছে পরীক্ষা ছিল, আফজাল হোসেনেরই একটা বিজ্ঞাপন ছিল, এবং আমি ভাইবা দিয়ে এসে যখন দাঁড়াই তখন অলরেডি বিজ্ঞাপনের শ্যুট 50% হয়ে গেছে, এবং তারপরে আমি আরও রাত মনে হয় 11টা না 2টা পর্যন্ত বসেছিলাম। তারপরে আমি শুনতে পারি যে আমার অংশের কাজ আর হবে না। কোন নায়িকার সাথে কাজ করতে চাও? একজন নায়িকাকে বেছে নিতে চাও বারবার, কোন নায়িকার সাথে কাজ করতে চাও? যদি একটা নায়িকার নাম বলা হয় যার সাথে তুমি বারবার কাজ করতে চাও? একজনের সাথে আমার কাজ করার খুব শখ, ভীষণ পছন্দ করি, শাবনূর। তুমি পাওনি না? আমি যেমন মৌসুমী আপাকে পেয়েছি, পূর্ণিমাকে পেয়েছি, পপিকেও পেয়েছি, কিন্তু শাবনূরকে মিস করছো। ও জানে। আমার সবচেয়ে স্বপ্নের নায়িকা যদি বলা হয় তো শাবনূরকে বলি আর কি। এখন আর কঠিন প্রশ্ন তোমাকে, শক্ত হয়ে বসো। জায়েদ খান সম্পর্কে সৎ মতামত দাও। সৎ মতামত? ভালো মানুষ, এক কথায় শেষ। ভালো মানুষ, এবং এটা আমার কাছে অনেক বড় বিষয় মানে হচ্ছে আমরা আসলে জীবনে চলার পথে অনেক রকমের জার্নির ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, কিন্তু ভিতরে যে মানুষটা বাস করে সেই মানুষটার রিফ্লেকশনটাই আসলে সারা জীবন ধরে থেকে যায়। হ্যাঁ, এবং কারো সম্পর্কে তো আসলে সম্পূর্ণ জানারও কিছু নাই আর সম্পূর্ণ অজানারও কিছু নাই, কিন্তু ওই মানুষটা কেমন সেটার একটা ভাইব থাকে, এবং এটা আমি না, এটা মনে হয় সবাই বলে মানুষ ভালো। থ্যাংক ইউ। আমি সবসময় একটা কথা বলি যে ভালো অভিনেতা হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি। এই ভালো মানুষটা হয়ে যেন মরে যেতে পারি, বা তোমাদের কাছে এই যে ভালোবাসা বা ভালো বলো এটুকু যেন সারাজীবন ধরে রাখতে পারি। 2000 সালের সেই সজলের সামনে যদি আজকের সজলকে দাঁড় করাই, আমি কি পরামর্শ দেবে আজকে সেই সজল, 2000 সালের সজলকে? 2000 সালের সজলকে বলতাম যে লাইফটাকে আরো সিম্পল করো। এক কথা শেষ। সাফল্যের মূল্য হিসাবে জীবনে কি হারিয়েছো? সময়, সম্পর্ক ফেলে অনেক বড় বিষয় না, যে সময়টা ওখানে, কারণ প্রত্যেকটা সময়ের তো আসলে একটা আলাদা এসেন্স আছে। যেমন যে সময়টাতে আসলে সবাই অনেক হুড়াপাড়া করে বেড়াইছে, ঘুরে ফিরে বেড়াইছে, সেটা পারি নাই করতে, কাজের মধ্যে সারাদিন চলে গেছে। এবং এটা তো সত্যি যে আমরা যারা এখানে কাজ করে আমরা কিন্তু আমাদের স্বর্ণ যুগটা এখানে স্পেন্ড করি, এবং আমরা কিন্তু স্যাক্রিফাইস করি চূড়ান্ত,
যেই ক্রাউডটাতে যেতে সবচেয়ে বেশি ভালো লাগবে আমরা সেই ক্রাউডটাতে যেতে পারি না, Right, true. বা যেই মানুষগুলোর সাথে আসলে হ্যাং আউট করতে সবচেয়ে বেশি ভালো লাগবে সেখানে আমরা যেতে পারি না আসলে সত্যি। কাজের জন্য। তো সময়টা গেল। আর সম্পর্ক মানে হচ্ছে যে একটা সম্পর্ককে সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ কিন্তু সেই সম্পর্কটা সামনের দিকে আগায় না। কিন্তু যদি কাজের হয় না, আমাদের কিছু টিকে না, মানে 2 দিন পর সব ভেঙে যায় আর কি। মানে ধরো সময় দিতে পারি না, মানে ধরো সবার ক্ষেত্রে এটা হয়। আর যখন তুমি ক্যামেরার সামনে থাকবা, কাজের মধ্যে থাকবা, তখন আরেকজনকে আসলে সময় দেওয়া হয় না, তখন হয় না, তখন নিজেকে হারায় যেতে হয় আসলে। তুমি জীবনে কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চাও, একজন তারকা হিসাবে না একজন অভিনেতা হিসাবে? অভিনেতা হিসেবে তোমার কাছে জীবনের মূল মন্ত্র কি? একটাই জীবনটাকে উপভোগ করো সব থেকে, কারো ক্ষতি করো না, কিন্তু নিজেকে ভীষণ ভালোবাসো। কমন কোশ্চেন, আজ থেকে 10 বছর পর তুমি কোথায় দেখতে চাও নিজেকে? আমি আরও অনেক ভালো অভিনেতা হতে চাই, আরও পরিপক্ক অভিনেতা, যে কিনা তার কাজটাকে আরও ভালো বোঝে এবং তার কাজটার কারণেই সে সবার খুব পছন্দের জায়গায় থাকুক। তোমার ঠিকানার জন্য, এই যে ঠিকানা এত 37 বছর ধরে আমাদের সবাইকে নিয়ে, বাংলা সংস্কৃতিকে নিয়ে কাজ করছে, এবং এই ঠিকানার প্রতি কি তোমার যদি কিছু বলার থাকে, আছে কিছু বলার? হয় না যে বিদেশ বিভুঁয়ে বাংলাদেশকে এত সুন্দরভাবে ধারণ করা, এটা অনেক বড় বিষয়, এবং এত লম্বা দিনের জার্নি, এবং সেইটা সম্মানের সাথে, সততার সাথে, সেটাও অনেক বড় বিষয়। এবং এখানে যেমন শুধু যায় তুমি না, সাথে আসলে আরও অনেককে, যারা কিনা এত সুন্দরভাবে একসঙ্গে পুরো পরিবারের মতো হয়ে কাজ করছে। তার মানে জার্নিটাই নিশ্চয়ই একদম অন্যরকম, যেটার একটা এসেন্স পাওয়া যায়। রাইট। তো এই সৌন্দর্যটা ঠিকানার একটা আলাদা বৈশিষ্ট্য, এবং এটা টিকে থাকুক। আমরা চলো এখন, তোমার আজকে অনেক প্রশ্ন, এখন আর বসে একজন অভিনেতা উপস্থাপক বলতেন যে বসে শো করলে নাকি বসেই যায়। তোমার গানটা এখন করব আমরা। আবির ভাইকে বলছি, আবির ভাই ক্যামেরার পিছনে নিশ্চয়ই আবির ভাই আছে, আর সাদ আছে, আবির ভাইকে বলবো আবির ভাই আমাদের জন্য একটু কন্যা গানটা একটু প্লে করেন। আমরা দুইজনে এই নিউ ইয়র্কে কন্যা গানের সাথে 2টা হুক স্টেপ দিতে চাই, কারণ এই গানটা আমার এত প্রিয়। ফারিয়ার সাথেও করা হয়েছে, ফারিয়া নিশ্চয়ই দেখবে, ফারিয়াকে বলেছি আজকে এইটা একটু হুক স্টেপটা সজল ভাইয়ের সাথে যদি না করি এই অনুষ্ঠানে আমার মনে করি সফলতা আসবে না। তো চলেন আমরা একটু হুক স্টেপটা করি, তারপরে ফিরে আসবো কথায় আবার। এরপর দেখলাম গানটা ভিউজ, রিলস, টিকটক, সুপার। এবং এটা একেবারে সত্যি যে গানটাকে আসলে আমাদের কলিগরা, আর্টিস্টরা, সিঙ্গার্সরা সবাই যেভাবে করে আসলে, এই যে বললাম না, সোশ্যাল মিডিয়াতে সবাই যেভাবে করে শেয়ার করছে, যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে, এবং সেটার কারণ, সেটা ওয়ান অফ দি রিজন যে কারণে আসলে সবার কাছে এত সুন্দরভাবে এসছে। এবং আমি জেনুইনলি আমাদের সব কোয়ার্টিস্ট, সিঙ্গার সবার কাছে কৃতজ্ঞ, দর্শকদের কাছে। ভাইয়া তোমার অনেক সময় দিছো তোমার এই ব্যস্ততার মধ্যে। 2 দশক ধরে তুমি যে জনপ্রিয়তা এবং যে কাজের মধ্যে বেঁচে আছো, তোমার সেই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এই জনপ্রিয়তা তুমি শুধু বাংলা, বরিশাল আমার প্রাণের জায়গা, ভালোবাসা, সেই বরিশালের তুমি গর্ব, সারা বাংলাদেশ গর্ব তুমি, এবং বাংলাদেশিদের গর্ব। তোমার সেই সুন্দর সুন্দর কাজ আমরা আরও পাবো, এবং চলচ্চিত্রে তুমি, এবং সরি কংগ্রাচুলেশন তোমাকে, তুমি বিং এ মেম্বার অফ বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন নিউলি, সেটাও বলা হয়নি। আমার সজল ভাই এবারই শিল্পী সমিতির মেম্বার হলো। ভাগ্যিস, মানে খারাপ ভাগ্য বলবো যে আমি যখন সেক্রেটারি ছিলাম তখন আসলে ভাইকে পাইনি। তো যাই হোক, তোমাকে কংগ্রাচুলেশন, তুমি শিল্পী সমিতির মেম্বার হয়েছো। সামনে তোমাদের নির্বাচন। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে তুমি আমাদেরকে সময় দিয়েছো এই ব্যস্ততার মাঝেও, তোমার অনেক কাজ, অনেক শিডিউল, তোমার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তুমি আরও ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দাও, আবার আসো নিউ ইয়র্কে, আমরা তোমার সাথে আরও ভালো কাজ করতে চাই, সেই প্রত্যাশা থাকলো। আর তোমার সুস্থ সুন্দর থাকো, এবং তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দেবো। এবং তুমি যদি দর্শকের জন্য কিছু বলতে চাও। প্রথমে তোমাকে বলতে চাই, মানে খুব সুন্দর করে কথা বলতে পারো, খুব আন্তরিকভাবে কথা বলতে পারো, এবং সেটা ভীষণ ভালো লাগার, এবং খুব ভালো একটা সময় গেছে, মানে খুব ভালো একটা আড্ডা হলো। থ্যাংক ইউ সজল ভাই, এবং তোমার প্রতি কৃতজ্ঞতা। দর্শকের জন্য যদি তুমি কিছু বলতা। দর্শক, দীর্ঘদিন ধরে আমার পথ চলা এখানে, এবং এটার কারণ শুধুমাত্রই আপনাদের ভালোবাসা, এবং এভাবে করে ভালোবাসা দিয়ে যাচ্ছেন বলে কিন্তু আমি আসলে সামনের দিকে আগাতে পারছি। এবং আমি চেষ্টা করব যাতে করে আপনাদের এই ভালোবাসাটাকে আমি সুন্দরভাবে ধরে রাখতে পারি। সবাই আপনাদের দোয়া এবং
ভালোবাসাতে রাখবেন যতদিন বেঁচে থাকি। এই ছিল আমাদের আজকের আয়োজন ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের। ছিলেন আমাদের সাথে আমাদের সবার প্রিয় অভিনেতা আব্দুল নূর সজল। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন এবং ঠিকানার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন এবং হলে এসে টিকিট কেটে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা। রেডি আছি আমরা সবাই, দেখো না। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা। ডিগবাজি দিয়া হিট সবাই দিবানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ